সভাপতি, অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ যারা মঞ্চে উপস্থিত আছেন, সামনে আমাদের মা বোনরা, এই শব্দযন্ত্র যতদূর পৌঁছায় আমার পল্লীবাসী বৃন্দ সকলকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, সম্মান জানাই। আমরা আজকে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে চলেছি সেটা হুদুর দুর্গা স্মরণ সভা। এই সময়ে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, বিহার থেকে শুরু করে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সর্বত্র, বিশেষ করে আদিবাসী সমাজে পল্লীতে পল্লীতে নানা জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে। কোথাও বড় করে, কোথাও ঘরোয়াভাবে এই অনুষ্ঠানটা তারা করছে। অথচ এই অনুষ্ঠানটা কোনো আনন্দ অনুষ্ঠান নয়, এটা একটা শোকের অনুষ্ঠান। আমরা আমাদের অতীত যদি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই অনুষ্ঠানটা আমরা করছি, আর কেনই বা এটা আমাদের একটা শোকের অনুষ্ঠান, আর কাকেই বা আমরা স্মরণ করছি, তার জন্য কেনই বা আমরা শোক করছি, এটা আমাদের জানার বা বোঝার আছে। আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, এখানে বা আমাদের আসার কারণ কি? আমরা প্রাচীন ভারত যদি বিশ্লেষণ করি, গত 60,000 বছর ধরে, প্রায় 70,000 বছর ধরে আমরা এই ভারতবর্ষটাকে গড়ে তুলেছি। আমরা কারা? আমরা এই দেশের আদিবাসী। এই আদিবাসী সমাজ বারবার ভেঙেছে, বারবার আঘাত এসেছে। আমার সমাজ ভেঙে গেছে, ভেঙে গিয়ে একদল দাসত্ব স্বীকার করেছে, তারা বর্তমানে ওবিসি হয়ে গেছে। আরো একদল দাসত্ব স্বীকার করেছে, তারা বর্তমানে শিডিউল কাস্ট হয়ে গেছে। কিন্তু আমরা যারা তফসিলি উপজাতি, শিডিউল ট্রাইব, আমরা কিন্তু এখনো দাসত্ব বরণ করিনি। এই প্রকৃতিকে রক্ষা করার জন্য, নিজেদের স্বাতন্ত্রতা, স্বাধীনতাকে রক্ষা করার জন্য, নিজের সংস্কৃতি রক্ষা করার জন্য চরম দারিদ্র্যকে পর্যন্ত আমরা বরণ করে নিয়েও নিজের মাথাটা এখনো বিক্রি করে দিতে পারিনি। আমরা যারা নিজের মাথা এখনো বিক্রি করে দিতে পারিনি, সেই সব পল্লীতে এখনো আমরা নিজের সংস্কৃতি রক্ষার লড়াই করে যাচ্ছি। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মহান অসুর হুদুর দুর্গা, যার স্মরণ আমরা করছি। ওই যে সিন্ধু সভ্যতা, ইতিহাসের পাতায় যারা পড়েছে তারা জানে, ওই সিন্ধু সভ্যতার ওই এলাকা থেকে, যেখানে চাইচম্পাগড়, যেখানে বিরাট বিরাট বাড়ি অট্টালিকা বানানো ছিল আজ থেকে 5,000 বছর আগে, যেখানে সুন্দর বড় বড় রাস্তা, যেখানে আমাদের ইঞ্জিনিয়াররা ওই সভ্যতা বানিয়েছিল, সেই এলাকায় আমরা কৃষিকার্য করতাম, সেই শহর আমরা বানিয়েছিলাম, সেই দারুণ দারুণ নগরে আমরা বসবাস করতাম। সেখান থেকে আমরা পদচারণা করতে করতে নানান নদী বনাঞ্চল পেরিয়ে এই ভারতবর্ষের মধ্য দেশে আমরা এসেছিলাম। তার মধ্যে অন্যতম ছিল ছোটনাগপুর এলাকা। ওই ছোটনাগপুর এলাকা থেকে আবার ব্রিটিশ পিরিয়ডে বিভিন্ন আরকাঠিদের মাধ্যমে আমরা এই এলাকায় চলে আসি। এই এলাকায় এসে সাপ, কুমির, বাঘের সঙ্গে লড়াই করে জল জঙ্গল জমি আমরা উদ্ধার করি।
এই এলাকার বসতির মানুষ বাসের উপযুক্ত করে তুলি। যখন আমরা এই এলাকার মানুষ বাসের উপযুক্ত করে তুললাম, তারপরে এখানে অন্য মানুষ এসে বাস করতে শুরু করল। কিন্তু বলুন, কেন আমাদের দারিদ্র্য এখনো ঘুচলো না? কেন সেই প্রাচীন যুগের সেই যুগে যেখানে আমরা শিক্ষা লাভ করার সুযোগ পেতাম, আমার সংস্কৃতি ছিল, এই দেশের মালিক যখন আমরা ছিলাম, এদেশের প্রত্যেকটা জমি যখন আমাদের দখলে ছিল, আজ কেন নেই? প্রস্তুত করতেই হবে। এই প্রশ্ন আপনারা করবেন না, কোথায় গেল আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার দেশ, আমার মাটি কোথায় গেল? আজকে আমরা এখানে এলাম, এসে আমরা এখন ভূমিহীনের মতো আছি। না আছে জমি, না আছে পাট্টা। অথচ আমাদের গানগুলো যদি বিশ্লেষণ করি, আমার সংস্কৃতির প্রত্যেকটা জায়গা যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব সব পুরোটাই হচ্ছে কৃষি ভিত্তিক এবং ঋতু ভিত্তিক। তাহলে এতই যদি কৃষি ভিত্তিক হয়, ঋতু ভিত্তিক আমাদের গানগুলো হয়, কোথায় গেল সেই কৃষি জমি? আজকে যে দাসাই পরব, যে হুজুর দুর্গাকে কেন্দ্র করে একটা উৎসব পালন হয়, তার নাম হচ্ছে দাসাই পরব, দাসাই গান। এই দাসাই গানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি। চলছে দাসাই গান। আজকের দিনে এই সময়ে, এই দুর্গাপূজা শুরু হবে ওই সময়ে আমাদের আদিবাসী ভাই বোনেরা তারা মেয়েদের মতো পোশাক পরে, মাথায় ময়ূরের পেখম পরে তারা বেরিয়ে পড়বে রাস্তায়। দাসাই মানে খোঁজ। কাকে খুঁজবে? খুঁজবে তাদের লিডারকে। কেননা আমাদের লিডার নেই। আমাদের এত মানুষ, কিন্তু আমাদের উপযুক্ত লিডার, নেতাকে তৈরি করতে পারিনি। অসুর শব্দের মানে হচ্ছে নেতা। আর মহান অসুরকে, নেতাদের মধ্যে যিনি মহান হন, তিনি মহান অসুর। হুজুর দুর্গা তিনি এক সময় এরকম মহান অসুর হয়েছিলেন। এটা একটা পদের নাম। ওই পদে যে যাবে হতে পারে না। হুজুর মানে হচ্ছে বজ্র, যার মধ্যে বজ্রের মতো শক্তি থাকে, যার মধ্যে অনেক গুণ থাকে, সেই পুরুষ শ্রেষ্ঠ হুজুর দুর্গা, তিনিও মহান অসুর হয়েছিলেন। এই ভারতবর্ষের রাজত্ব তখন আমাদের হাতে ছিল। সেই যুগের কথা বলছি, যখন সেই হুজুর দুর্গার সঙ্গে বিদেশি আর্যরা পেরে উঠছিল না, সেই বৈদিক সমাজ পেরে উঠছিল না। তারা আমাদের সভ্যতা সংস্কৃতির কাছে নত স্বীকার করেছিল। বারবার যখন পরাজিত হচ্ছিল, তখন তারা এক মায়াবী নারীকে হুজুর দুর্গার কাছে পাঠিয়ে দেয়। নবমীর রাত্রে সেই হুজুর দুর্গাকে খুন করা হয়, এবং খুন করার পরে সেই নেতার দেহটা আমরা আর খুঁজে পাই না। আমাদের সৈনিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। সেই সময় থেকে চালু হয়ে যায় দাসাই, অর্থাৎ খোঁজো, কোথায় রাখা আছে আমার লিডারকে, সেই লিডারকে খোঁজো। আজকে ভারতবর্ষে 2024 সাল, এখনো আমরা নেতা খুঁজে বেড়াচ্ছি। কেন আমরা নেতা খুঁজবো না? কেন আমাদের সঠিক নেতৃত্ব নেই। তাই আমাদের ভাষা বিপন্ন, তাই আমাদের সংস্কৃতি বিপন্ন, সভ্যতা বিপন্ন, কৃষিকাজ নেই, আমার আয় উপার্জন নেই। আমাদের কাছে শুধু হাহাকার, দারিদ্র, অশিক্ষা আর কান্না। তাই আমাদের উপযুক্ত লিডার চাই। কি নারী, কি পুরুষ, আমাদের লিডারের খোঁজ। এই খোঁজার অনুষ্ঠানটার নাম আজকে হুজুর দুর্গা স্মরণ সভা। কারণ সেই রকম একজন লিডারের প্রয়োজন, যে আমাদের নেতৃত্ব দিয়ে আমাদের যে অধিকার আমরা হারিয়ে ফেলেছি, সেই অধিকারকে পুনরায় আমাদের কাছে এনে দেবে। সেই লিডার কি ছিল আমার সংস্কৃতি? আজকে আমাদের মা বোনেরা শাঁখা সিঁদুর আলতা পড়ছে। আজকে আমার সংস্কৃতি চুরি হয়ে গেছে। চুরি হয়ে গিয়ে আজকে তারা শাঁখা সিঁদুর আলতা পড়ছে। একবারও বলছে না এগুলো কাদের আবিষ্কার, এগুলো কাদের, এগুলো তো আমার আদিবাসী সমাজের সংস্কৃতি, কৃষ্টি। তারা তো একবারও মুখে বলছে না। উল্টে আমার মানুষরা যখন সেই সভ্য সমাজের কাছে যাচ্ছে, তখন তাদের দিকে তারা ফিরেও তাকায় না, ঘৃণায় মুখটা ঘুরিয়ে নেয়। তারা জানে না তারা যে সংস্কৃতি পালন করছে, এগুলো আমাদেরই দান। তারা জানে না আমরা যে খাদ্য, যত বাংলা ভাষায় যত কৃষিজাত শব্দ আছে, যে ধান থেকে শুরু করে লাউ বেগুন থেকে শুরু করে যত কৃষিজাত শব্দ আছে, এই শব্দগুলো পেল কোথায়?
এই বাংলা ভাষা সৃষ্টি করলো কারা? এই বাংলা ভাষা সৃষ্টির পিছনে আসলে আদিবাসী খেরোয়াল সমাজের দান। খেরোয়াল ভাষা 12টা গোত্রে, খেরোয়াল জাতি 12টা গোত্রে ভাগ হয়ে গিয়েছিল বহুকাল আগে। তার মধ্যে অসুর আছে, মুন্ডা আছে, কোল আছে, সাঁওতাল আছে। প্রত্যেকটা ভাষা উন্নত, শুধুমাত্র সরকারি সাহায্যের অভাবে, চর্চার অভাবে আমরা আমাদের ভাষা সংস্কৃতি হারাতে বসেছি। শুনে রাখবেন, জেনে রাখবেন, যে জাতি তার সংস্কৃতি হারিয়ে ফেলে, সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায়, সেই জাতি ধ্বংস হয়ে যায়, তাকে কিন্তু তুলে আনা যায় না। তাই জন্যে চলছে সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত। চারিদিকে ঘিরে ফেলেছে দুর্গা। কোন দুর্গা? দুর্গা কিন্তু কোনো নারীর নাম হয় না, কোনো নারীর নাম হয় না, দুর্গা হয় পুরুষের নাম। তাহলে একটা মিথ্যা, আমাদের মিথ্যার বিরুদ্ধে এই লড়াইয়ে নামতে হচ্ছে। মূল বাল্মীকি রামায়ণে সেখানে কিন্তু অকাল বোধন নেই, কোনো দুর্গা পূজা নেই, অথচ সেই বাল্মীকি রামায়ণের নাম করে একটা মিথ্যাচার চলছে। এর বিরুদ্ধে লড়াই, যোগ্যকারীদের বিরুদ্ধে লড়াই, বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। আমার আদিবাসী সমাজ নারী পুরুষের সমতা, নারী সম্মান এবং সাম্যে বিশ্বাসী। তারা কৃষিতে বিশ্বাসী, অহিংসায় বিশ্বাসী এবং তারা ভারতবর্ষকে ভালোবাসায় বিশ্বাসী। তারা প্রকৃতিকে সম্মান করাই বিশ্বাসী, তারা পূজায় বিশ্বাসী। আমাদের পূজার নাম হচ্ছে শ্রদ্ধা। পূজা বলতে অনেকে বিভ্রান্ত হয়, অনেকে বলে কি ব্যাপার তোমরা অসুর পূজা করছো, এটা আবার। আমাদের পূজার মানে হচ্ছে শ্রদ্ধা। প্রকৃতপক্ষে পূজা শব্দের মানে শ্রদ্ধা। পূজা শব্দের মানে এই যে যারা বর্ণ ব্যবস্থায় বিশ্বাসী, যারা হিন্দুত্ববাদী, তারা যেই কারণে পূজা করে, যেভাবে পূজা করে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। আমরা শ্রদ্ধা জানাই কিসের মাধ্যমে? গান এবং নাচের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাই। ওইগুলোই আমাদের প্রার্থনা। আমরা নিষ্ঠা সহকারে সমবেতভাবে নারী পুরুষ একসাথে এই পূজায় অংশগ্রহণ করি। কিন্তু বর্ণ ব্যবস্থায়, ব্রাহ্মণ্যবাদে সেখানে কিন্তু নারীর কোনো ধর্মের অধিকার নেই। আমাদের আদিবাসীদের নারীর ধর্মের অধিকার পূর্ণ মাত্রায় আছে। তারা একসাথে নারী পুরুষ সমবেতভাবে এই পূজায় অংশগ্রহণ করে। অনেক অবাক হয়ে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিধবাদের বিয়ে দেওয়া নিয়ে আন্দোলন করেছিলেন কলকাতায় বহুকাল আগে, 1856 সালের ঘটনা। উনি যখন শেষ জীবনে জানলেন যে কিসের আন্দোলন করছি, এই সভ্য কলকাতা সমাজে কিন্তু বহুকাল আগে থেকে আমার আদিবাসী সমাজে বিধবাদের বিয়ে দেওয়ার সম্পূর্ণ রীতি সিস্টেমের মধ্যেই আছে। উনি তখন শেষ জীবনে সেই আদিবাসী সমাজের কাছে গেলেন এবং মৃত্যু পর্যন্ত সেখানে কাটিয়েছিলেন। আমার আদিবাসী সমাজে, মূল নিবাসী সমাজে সতীদাহ ছিল না, বিধবা বিবাহ ছিল, বাল্য বিবাহ ছিল না। কোন এককালে পূর্ণ মাত্রায় শিক্ষা ছিল, সংস্কৃতি সভ্যতা ছিল। আজকে কোথায় সেগুলো? কোথায় সেগুলো? রক্ষা করার জন্য নেতা কোথায়? তাই জন্য বলবো আমাদের নেতৃত্বের প্রয়োজন। দুর্গার মতো নেতার প্রয়োজন, মহিষাসুরের মতো নেতার প্রয়োজন, বিশ্বা মুন্ডার মতো নেতার প্রয়োজন, সিধু কানুর মতো নেতার প্রয়োজন, যারা আমাদেরকে শক্তি দিয়ে, সাহস দিয়ে, নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তাহলে কে সেই মহিষাসুর? আমার বিশ্বা মুন্ডা তিনি একজন মহিষাসুর, মহান অসুর। আমার সিধু কানু তারাও ছিল মহান অসুর। তা আজকে যদি আমার শুধু বাংলা ভাষা নয়, বাংলা ভাষার সঙ্গে সঙ্গে দুর্গা পূজার এই বিষয়টা একটুখানি ব্যাখ্যা করে দেবো, কারণ অনেকের কাছে এটা মনে হতে পারে দুর্গা পূজা তো বহুকাল আগের থেকে এদেশে চলছে, আমরা কি করে আটকাই আমাদের ছেলে মেয়েদের। কিন্তু মনে রাখবেন, একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। একটু আগে বললাম মূল বাল্মীকি রামায়ণে দুর্গা পূজা নেই। আর কি বললাম? দুর্গা কোনো নারীর নাম হতে পারে না। দুর্গা পূজা কবে শুরু হয়েছে?
তাহেরপুরের জমিদার কংসনারায়ণ তিনি দুর্গাপূজা চালু করেছিলেন এই সুলতানি যুগে, তখন এখানে মুসলমানদের শাসন চলছে। তারপরে ব্রিটিশ যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদেরকে সমর্থন করার জন্য, তাদেরকে তোষামত করার জন্য কলকাতার কিছু জমিদার এই দুর্গাপূজাকে পুনরায় কলকাতায় চালু করে। আর মাত্র 100 বছর হলো 1910 সালে এই যে সার্বজনীন দুর্গা উৎসব চালু করেছে, মাত্র 100 বছর। তাহলে এটা কোনো পুরনো ব্যাপার নয়, কিন্তু আমার পূর্বপুরুষ গত 70,000 বছর ধরে এই ভারতবর্ষের মাটিতে বাস করছে। প্রত্যেকটা উৎসব তারা কৃষি কেন্দ্রিক এবং ঋতুভিত্তিক। আমার সান্না সংস্কৃতি, সান্না মানে প্রকৃতি, আর সারি মানে সত্য। আপনারা চেয়ে দেখুন এই প্রকৃতির দিকে, সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, বাতাস বয়, জল উপর থেকে নিচে নামে, এগুলো তো সত্য। মানুষ জন্মায়, আবার মানুষের মৃত্যু হয়, এই প্রকৃতি, এগুলো তো সত্য। এই সত্যগুলোর উপর আমাদের পূর্বপুরুষরা আস্থা রেখেছিল, যেটাকে আমরা বলি রুল অফ নেচার, প্রকৃতির নিয়ম। এটাই আমাদের প্রকৃতি, এটাই আমাদের সান্না। এখানে কোনো হিংসা নেই। বলুন তো, আদিবাসী কোন সংস্কৃতিতে কোন একজন মানুষকে ত্রিশূল দিয়ে, অস্ত্র দিয়ে আঘাত করে মারার একটা সংস্কৃতি দেখান আপনারা? কোনোদিন পাবেন না। কেন? আমরা লড়াই করিনি, সিধু কানু বিরসা মুন্ডার নেতৃত্বে লড়াই করিনি। অনেক ইংরেজ আমাদের হাতে মারা গেছে, কই কোনো ইংরেজকে আমরা ফেলে এখানে মারছি? আমাদের কোন সংস্কৃতির মধ্যে এরকম আছে যারা পরাজিত হয়েছে, যারা মৃত্যু হয়েছে আমাদের হাতে, কই তাদেরকে ফেলে আমরা অসম্মান করছি? পাবেন না। তাহলে কোথায় পাবেন? কাদের দেখতে পাবেন? তাদেরকে পাবেন যারা এই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, সেখানে আপনি পাবেন। একজন কৃষ্ণকায় মানুষকে পায়ের তলায় ফেলে সপরিবারে সবাই মিলে বিভিন্ন অস্ত্র শস্ত্র হাতে নিয়ে খুঁচিয়ে মারছে আমার লিডারকে, তারপরেও আপনারা চুপচাপ থাকবেন ঘরে? আপনার জমি কেড়ে নিয়েছে, আপনার সম্পদ কেড়ে নিয়েছে, সম্মান কেড়ে নিয়েছে, তারপরেও কি আপনারা চুপচাপ থাকবেন? মাইকে বারবার ডাকতে হবে, আসুন আসুন আসুন। কাদেরকে ডাকা হচ্ছে? এই সভ্যতা সংস্কৃতি রক্ষাকারীদের ডাকা হচ্ছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে, অনেক সম্মানের মধ্যে দিয়ে, প্রকৃতি নির্ভর জীবনযাত্রার মধ্য দিয়ে এই প্রকৃতিকে আপনারা রক্ষা করে চলেছে। একদিন এই যুগ আসবে যেদিন পৃথিবী ধ্বংসের জায়গায় চলে যাবে। সেই দিন এই প্রকৃতি প্রেমী মানুষদের, যারা প্রকৃতি নির্ভর জীবনযাত্রা অনেক কষ্ট সহ্য করেও করে চলেছেন, তাদের ডাক পড়বে সম্মান জানানোর জন্য। সেটা আজকে আমি বলে গেলাম। এ এক কঠিন তপস্যা, এ এক কঠিন ব্রত। আমাদের একটু আগে ভাই বলছিলেন যে আমরা পিছিয়ে পড়েছি, আমরা পিছিয়ে পড়া জাতি। কোন দিক দিয়ে পিছিয়ে পড়া জাতি? অর্থনীতিতে পিছিয়ে পড়া জাতি, সম্পদে, শিক্ষায়, স্বাস্থ্যে পিছিয়ে পড়া জাতি, কিন্তু সংস্কৃতিতে নয়। এই সংস্কৃতি সর্বব্যাপী, সর্বজনীন এবং সর্বকালীন সংস্কৃতি। কি সেই সংস্কৃতি? এই প্রকৃতিকে রক্ষা করার সংস্কৃতি, যেটাই আমরা সান্নার মধ্যে দিয়ে পালন করে চলেছি। সারি, এটাই সত্য। সারি সান্নার নেই কোনো বিভেদ। যেখানে সান্না সেখানেই সারি। সান্নার প্রয়োগমূলক দিক, তার নাম সারি। তাহলে এই যে কঠিন লড়াই, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াইকে তো আমাদের রক্ষা করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। আর এই বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমাদের মা বোনদের ভূমিকা সবার থেকে বেশি গ্রহণ করতে হবে। কেননা আমাদের সমাজ ছিল কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ। মায়েদের উপর সমস্ত ক্ষমতা দায়িত্ব দেওয়া হয়েছিল, ভুলে যাবেন না। পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ প্রধান সমাজ তাদের। আমার নয়, মায়ের সম্মান আমার সমাজের সব থেকে বেশি। তাই বলে
পুরুষ অনাদরে থাকে না, অসম্মানিত হয় না, এটাই আমাদের সাম্য। আমরা দেশে গণতন্ত্রের রক্ষাকর্তা, গণতন্ত্র আমরাই সৃষ্টি করেছি। আমরা বলেছি উপরে সিংমঙ্গা, উপরে আকাশ আর নিচে নিচে মাটি, তার মাঝখানে আমরা সবাই মানুষ এবং এখানে জনগণ। পঞ্চায়েত কথাটাই তো আমাদের আদিবাসী কথা। পঞ্চজন, পঞ্চায়েত, এটা তো আদিবাসী শব্দ, খেরোয়াল শব্দ। জানতে হবে আমাদের এই যে সিস্টেম, মোরাল সিস্টেম, যে আমরা নিজেদের বিচার, নিজেদের সমস্ত কিছু সিদ্ধান্ত আলোচনার মধ্য দিয়ে গ্রহণ করি, এটা আদিবাসীদের দান ভারতবর্ষে। ভুলে যাচ্ছেন কেন? হীনমন্যতা কাটান, সোজা হয়ে দাঁড়ান, জোর গলায় বুক ফুলিয়ে তথাকথিত সভ্য যারা সভ্যতার নামে কলঙ্ক, তাদের সামনে মাথা উঁচু করে আপনারা জানান দিন যে আপনি এই ভারতবর্ষের মাটির সন্তান, এই দেশের আদিবাসী মূল নিবাসী। এই আপনার সভ্যতা সংস্কৃতি চুরি করে তারা চলছে, আপনার সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আপনার। এবং আগামী দিনে ওই সভ্য সমাজকে আমাদের জানিয়ে দিতে হবে যে তোমরা যা পালন করে চলেছো তা আসলে আমাদের থেকে চুরি করা সংস্কৃতি। জানাতে হবে, তার জন্য আমাদের চর্চা বাড়াতে হবে, অংশগ্রহণ বাড়াতে হবে, নেতৃত্বের কথা মানতে হবে, নেতা তৈরি করতে হবে এবং সকলে একজোট হয়ে সমবেত হয়ে আমরা এক অখণ্ড শক্তিশালী ভারতবর্ষ গঠনের স্বপ্ন দেখব। কোনো গোত্রে ভাগ নয়, সমস্ত গোত্র এক হবে। ওই মণিপুর মিজোরামের আদিবাসীরা আছে, ওই রাজস্থানের আদিবাসীরা আছে, ওই কেরলের আদিবাসীরা আছে, আর বাংলার আদিবাসীরা আছে। সকলকে একে অপরের সমর্থন করে, সহযোগিতা করে আমাদের আদিবাসী সমাজ গড়ে তুলতে হবে। আদিবাসী না বাঁচলে সভ্যতা বাঁচবে না, ভারতবর্ষ বাঁচবে না। কেননা এই পরিবেশ প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। সেই কারণে আদিবাসী তাকে বাঁচতে হবে, তার সভ্যতা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমার আশা। এই আশা রেখে সকলকে আমার শুভকামনা জানিয়ে, সকল মা বোনদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে, এলাকার সমস্ত যারা আছেন, যুব সমাজ যারা এরকম নেতৃত্ব দিচ্ছেন, আমি আশা রাখি যে আগামী দিনে আরও বড় নেতৃত্ব দেবেন, সময়গতভাবে আরও বড় কোনো কাজে ঝাঁপিয়ে পড়বেন। আশা রাখি যে মাঘ মাসে বা পরে এখানে যদি কোনো মেলার অনুষ্ঠান করা যায় এবং দিকে দিকে যত আদিবাসী সমাজ আছে সকলকে ঐক্যবদ্ধ করে অখণ্ড শক্তিশালী আদিবাসী সমাজ গঠনের মধ্যে দিয়ে আদিবাসীর নেতৃত্বে মহান ভারত গঠনের স্বপ্ন সকলেই যেমন দেখে, আমিও তেমনি দেখি। সেই আশা রেখে আমি আমার কথা সমাপ্ত করলাম। ধন্যবাদ।